নমস্কার। আজকে আমি স্কুল সার্ভিস কমিশনের 9-10 এর ক্ষেত্রে যে পরীক্ষা হয় অর্থাৎ পাস কোর্সের যে পরীক্ষা, তার একটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 9-10 এর টোটাল সিলেবাসটাকে আমরা বেশ কিছুগুলো ক্লাসে বা অংশে ভাগ করেছিলাম। তার মধ্যে 9th ক্লাসে পড়ছে এই অংশটা, অর্থাৎ এখানে সিলেবাসটা দেখো, দুটো অংশ নিয়ে মূলত আমরা আলোচনা করছি। একটা হচ্ছে ওয়ার্কের যে অংশটা, এই অংশটা নিয়ে আলোচনা করছি, আর সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটেশনের যে অংশটা, সেই অংশটা নিয়ে আলোচনা করছি। তাহলে একটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের এই অংশ, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনের অংশ। তো প্রথমে একদম খুব সাধারণ কিছুগুলো জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে কৃতকার্যের সংজ্ঞা, তোমরা সেটাই সবাই জানো, আর বলছি না। তো এই যে এই অংশটা দেখো, কার্য যে আমরা পরিমাপ করি W=F.S, এইটা দিয়ে কিন্তু ছোট অঙ্ক অনেক সময় স্কুল সার্ভিস কমিশনের পাস কোর্সের পরীক্ষা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিরকম বলে দেবে না, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে একটা বস্তুর সরণ হলো। এবার এই পয়েন্টগুলো তোমার 3টে স্থানাঙ্ক যুক্ত থাকতে পারে, 2টো স্থানাঙ্ক যুক্ত থাকতে পারে। তো লাস্ট মাইনাস ফার্স্ট করে আমরা সরণের যে ভেক্টরটা সেটা ফরমেশন করে নিতে পারবো। আর এফটা মনে করো ভেক্টর ফর্মে দেওয়া থাকলো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এরকম, তাহলে এফ ডট এস করে নিলে আমরা কার্যটা বেরিয়ে যাবে। তো দুটো ভেক্টরের ডট গুণ যেহেতু আমরা জানি সবাই যে কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, এবং এদের এককগুলো দেখে রাখো, এসআই পদ্ধতিতে কার্যের একক জুল এবং সিজিএস পদ্ধতিতে কৃতকার্যের একক হচ্ছে আট, এবং তাদের মধ্যে এই হচ্ছে রিলেশন। এবার কার্যের মাত্রাও সবাই জানো, তাহলে বলের মাত্রা সরণের মাত্রা গুণ করলে আমরা কৃতকার্যের মাত্রা পেয়ে যাব। তাহলে m(L²T⁻², এই হচ্ছে কার্যের মাত্রা। এবার চলে আসি আমরা ক্ষমতায়। তাহলে কার্য করার হারকে ক্ষমতা বলে, তাহলে কৃতকার্য বাই সময়, এটাই হচ্ছে ক্ষমতা। তাহলে কৃতকার্য মানে দেখলাম F.S/T, তাহলে S/T সরণ বাই সময়, এটা মানে বেগ, তাহলে F × T এই আকারে আমরা বলতে পারি। এবার যদি মনে করো এই বল এবং সরণ তাদের মধ্যে একটা কোণ থেকে থাকে, অর্থাৎ বস্তুর যেদিকে সরণ হচ্ছে আর প্রযুক্ত বল যেদিকে কাজ করছে, তাদের মধ্যে যদি একটা কোণ থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্ষমতাটাকেও আমরা এই আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ P=F.V cos θ, এবং ক্ষমতার একক কি হবে জুল পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে আট পার সেকেন্ড, তাদের মধ্যে সম্পর্ক। এবারে নেক্সট আমরা চলে যাই, একটু থিওরি গুলো বলেই আমরা আসলে প্রবলেমে চলে যাব। তো বিভিন্ন ধরনের প্রবলেম আলোচনা করব। তো প্রথমে দেখো, তারপরে শক্তি দুই ধরনের, স্থিতি শক্তি আমরা mgh মহাকর্ষীয় যে স্থিতি শক্তি, এবং গতি শক্তি হাফ mv², তো সেটাকে p²/2ma এই টার্মেও লেখা যায়, যেখানে p হচ্ছে তোমার ভরবেগ আর m হচ্ছে বস্তুর ভর। এবার যেটা দেখো, এই যে সংরক্ষী বল এবং অসংরক্ষী বল, এই দুটোর মধ্যে আমি পরবর্তীকালে থেকে পার্থক্যটাও আলোচনা করেছি, কারণ যদি এসএসসি পরীক্ষা ইনকেস আগের সিস্টেমের মতন 2 নম্বরে কোশ্চেন থাকে, তাহলে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সংরক্ষী বল এবং অসংরক্ষী বলের মধ্যে পার্থক্য লেখো। তো সংরক্ষী বল মূলত হচ্ছে যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, সেই সংস্থাকে আমরা বলি সংরক্ষী সংস্থা, এবং এরূপ সংস্থায় যে বল কাজ করে সেই ধরনের বলকে আমরা সংরক্ষী বল বলে থাকি। যেমন হচ্ছে অভিকর্ষ বল, দুটো তড়িৎ আধানের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল, চৌম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল বল, এগুলো সব হচ্ছে সংরক্ষী বল। আর যদি তোমার যান্ত্রিক শক্তি সংরক্ষিত না থাকে, তাহলে সেই সংস্থাকে আমরা বলবো অসংরক্ষী সংস্থা, এবং তাতে যে বল কাজ করবে সেই বলটাকে আমরা অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স বলবো, যেমন ঘর্ষণ বল। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যখন আমরা পরবর্তীকালে পার্থক্যটা দেখবো সেখানে এটা খেয়াল করবে, যে মনে করো মহাকর্ষ বলটা একটা সংরক্ষী বল, তাহলে এম ভরের একটা বস্তুকে মনে করো অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা এই উচ্চতায় তুললাম, তাহলে আমাকে পরিশ্রম করতে হবে, একটা কার্য করতে হবে, তার ফলে এইখানে সেই কার্যটা সংস্থার মধ্যে স্থিতি শক্তি mgh হিসেবে সংরক্ষিত হবে। এবার তুমি যদি সরাসরি এরকম সোজা তুলে নিয়ে যেতে, তাহলেও তোমাকে যে পরিমাণ কার্য করতে হতো, কেউ যদি এরকম ঘুরিয়ে এইখানে নিয়ে যায়, তাহলেও কিন্তু তাকে একই পরিমাণ কৃতকার্য করতে হবে। কেউ যদি এইরকম ঘুরিয়ে এইদিকে নিয়ে যায় এখানে, তাহলে তাকেও কিন্তু সেম পরিমাণ কার্য করতে হবে। অর্থাৎ দেখো, যেখানে সংরক্ষী বল কাজ করছে সেখানে কিন্তু এই পথের উপর নির্ভর করছে না, এই যে প্রথম পথ বরাবর গেলে যা হতো, দ্বিতীয় পথ বরাবর গেলে যা হচ্ছে, 3 নম্বর পথ বরাবর গেলেও কিন্তু একই পরিমাণে আমাকে কার্য করতে হচ্ছে। তার মানে সংরক্ষী সংস্থাতে এই কৃতকার্যটা কিন্তু পথের উপর নির্ভর করে না, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট বা পথ নিরপেক্ষ।
কিন্তু অসংরক্ষী যে সংস্থা সেখানে কিন্তু পথের উপর কার্যটা নির্ভর করবে। আর হচ্ছে এখানে তুমি যে পরিশ্রম করলে বা কার্য করলে এমজিএইচ এখানে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলো, এটা কিন্তু নষ্ট হয়ে গেল না। অর্থাৎ এখানে কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব, কোনো বলের বিরুদ্ধে করা কার্যকে পুনরুদ্ধার করা সম্ভব, তাকেই আমরা সংরক্ষী বল বলে থাকি। আর অসংরক্ষী সংস্থাতে কিন্তু যে কার্যটা আমরা করছি সেটাকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। যেমন ঘর্ষণ বল, তুমি এই পথটায় মনে করো একটা বস্তুকে তুমি নিয়ে যাচ্ছ, তো তার মধ্যে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে এইখান থেকে এইখানে যখন তুমি নিয়ে যাবে তখনও ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করবে, আবার এই পথেও যখন নিয়ে আসবে তখনও পুনরায় কিন্তু কৃতকার্য করতে হবে। তার মানে এখানে কিন্তু বদ্ধ পথে মোট কৃতকার্যের পরিমাণ কিন্তু শূন্য হবে না, কিন্তু সংরক্ষী সংস্থার ক্ষেত্রে বদ্ধ পথে মোট কৃতকার্য কিন্তু শূন্য হবে। তো এই সংরক্ষী বল এবং অসংরক্ষী বল অর্থাৎ কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স একটা ডিফারেন্স পরবর্তীকালে দিয়েছি, সেটা একটু ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে। এরপরে চলে আসি আমরা এই সংস্থাতে। তো এটার উপর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অনেকবারই কিন্তু কোশ্চেন দিয়েছে, পাস কোর্সের পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক দিয়েছে। তো এই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করো, সবাই জানো মোটামুটি। তো এটা হচ্ছে একটা বস্তুকে আমরা উল্লম্বভাবে ঘোরাচ্ছি, তাহলে বস্তুর দুটো অবস্থান একটা খেয়াল করো, একটা রয়েছে এই যে এই অবস্থানটা, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, আর এইটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান। তো এইখানে যে বেগটা, সেই বেগটাকে আমরা বলছি ইউ, আর এইখানের বেগটাকে আমরা বলছি ভি। এবার সবসময় দড়ির টান কিন্তু টুয়ার্ডস সাপোর্টিং পয়েন্ট, তো এখানে সাপোর্ট আছে ও পয়েন্টে, তাহলে যখন বি তেও বস্তু আছে তখনও দেখো দড়ির টান টি2 এইদিকে কাজ করছে, আর যখন এতেও বস্তু আছে তখনও দেখো এইদিকে কাজ করছে। তার মানে আমরা বলতে পারি এখানে সবসময় কিন্তু দড়ির টান দেখো এই সেন্টার বরাবর, কারণ এইখানেই কিন্তু সাপোর্টিং পয়েন্ট ও বিন্দুতে। তাহলে বস্তুটা যখন এখানে ছিল তখনও কেন্দ্র বরাবর দড়ির টান কাজ করছে, আর বস্তুটা যখন এখানে ছিল তখনও দড়ির টান দেখো কেন্দ্র বরাবর কাজ করছে। কিন্তু ওজনটা দেখো, ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে মনে করো এটা গ্রাউন্ড, তার মানে ওজন এখানেও নিচের দিকে কাজ করছে আর এখানেও নিচের দিকে কাজ করছে। তার মানে এ অবস্থানে দেখো দড়ির টান উপরের দিকে, ওজন নিচের দিকে, কিন্তু বি অবস্থানে দেখো দড়ির টানও নিচের দিকে, ওজনও নিচের দিকে, দুটো একই দিকে কাজ করছে। আর আমরা জানি গোল বৃত্তীয় পথে যদি কোনো বস্তুকে ঘুরতে হয় তাহলে একটা অভিকেন্দ্র বল লাগে। তাহলে বি অবস্থানের কথা যদি ভাবি তাহলে সেক্ষেত্রে অভিকেন্দ্র বলটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। আর যদি এ অবস্থানের কথা ভাবি সেখানে বেগ যেহেতু ইউ, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে এম ইউ স্কয়ার বাই আর। তো এই অভিকেন্দ্র বল কে সাপ্লাই দেবে? না কেন্দ্রাভিমুখী যে লব্ধি বল কাজ করবে। তাহলে এখানে কেন্দ্রাভিমুখী দেখো দুটো বল কাজ করছে, এমজিও কাজ করছে কেন্দ্রের দিকে, টি2ও কাজ করছে। তার মানে আমরা বলতে পারি টি2 প্লাস এমজি সমান এম ভি স্কয়ার বাই আর। কিন্তু এখানে দেখো কেন্দ্রের দিকে দড়ির টান টি1 কাজ করছে, কিন্তু দেখো এমজিটা বাইরের দিকে কাজ করছে, তাহলে কেন্দ্রাভিমুখী লব্ধি বল কি হবে? বিয়োগ করতে হবে, তাহলে টি1 মাইনাস এমজি সমান এম ইউ স্কয়ার বাই আর। এবার আমরা একটা ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগের রাশিমালা বের করব, যাতে জাস্ট এই বৃত্তপথে বস্তুটা উপর থেকে পেরিয়ে চলে আসতে পারে। তার মানে সেক্ষেত্রে এই দড়ির টান টি2 যেটা উপরের অবস্থানে, সেটাকে জাস্ট জিরোর সঙ্গে সমান করব, নেগেটিভ করবো না এই জন্য, কারণ দড়িটা তাহলে ভাঁজ হয়ে যাবে, সেক্ষেত্রে পুরো আর ব্যাসার্ধের বৃত্তপথ কিন্তু কমপ্লিট করবে না। তাহলে টি2টাকে যদি জিরো করি তবে যে বেগটা দরকার বি বিন্দুতে সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগ। তাহলে টি2 কে এখানে জিরো বসিয়ে দাও, তার মানে কত হলো এমজি সমান এম ভি স্কয়ার বাই আর, এম এম কেটে গেল, তার মানে ভি ইকুয়াল টু রুট ওভার আর জি, এটাই হচ্ছে সন্ধি বেগের রাশিমালা। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে এই অবস্থানটা যেটাকে আমরা এ অবস্থান বলছিলাম এবং আরেকটা অবস্থান যেটাকে আমরা বি অবস্থান বলছি, এই দুটো অবস্থানের মধ্যে স্থিতিশক্তির কি চেঞ্জ আছে। তাহলে এইটাকে আমরা উচ্চতা বলতে পারি এইচ, তার মানে উচ্চতাটা বেসিক্যালি এখানে দেখো এটা আর ওদিকটা আর, উচ্চতাটা এখানে হচ্ছে 2r। তাহলে প্রথমে এ অবস্থানে যখন বস্তুটা ছিল তার মোট শক্তি বেগ যেহেতু ইউ, তাহলে গতি শক্তি হাফ এম ইউ স্কয়ার প্লাস ক্যাপিটাল ইউ1 হচ্ছে এখানে স্থিতিশক্তি। এবার বি বিন্দুতে যখন বস্তুটা গেল তখন তার বেগ হচ্ছে ভি, তার মানে তার গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তিটা হচ্ছে ইউ2। এবার এই দুটো পয়েন্টের স্থিতিশক্তির যে ডিফারেন্স সেটা কি করে পাবো? এম জি ইন্টু এইচ। এবার এইচ মানে কি 2r, তাহলে এম জি ইন্টু 2r। এবার যেহেতু শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে
এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি সমান হবে, তাহলে আমরা বলতে পারি এই টার্মটা সমান এই টার্মটা দিয়ে u2 মাইনাস u1 এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে দেখবে ইউ রাশিমালা আসলো √5gr। তো ইউ রাশিমালা এইটা মিনিমাম হলে তবেই কিন্তু এই বৃত্তপথটা সম্পন্ন হতে পারবে, অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে মিনিমাম ভেলোসিটির দরকার √5gr। এবং সেই কন্ডিশনে এই সর্বনিম্ন অবস্থানে সূত্র টান টি মিনিমাম কত হবে না, এইখান থেকে দেখো টি1 সমান কত ছিল m u স্কয়ার বাই r প্লাস mg। তো m u স্কয়ার না বলে u মিনিমাম এর স্কয়ার, u মিনিমাম হচ্ছে √5gr, তাহলে স্কয়ার করলে 5gr বাই r, তাহলে 5mg থাকলো আর mg তার মানে 6mg, অর্থাৎ বস্তুর ওজনের 6 গুণ টানটা পড়বে মিনিমাম এই সর্বনিম্ন অবস্থায়। ঠিক আছে, তাহলে এই টোটাল জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখবে, কারণ এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই টোটাল পার্টটা এই গোটাটা অংশকে কিন্তু ভালো করে রেডি করবে তোমরা। এরপরে আমরা চলে আসি স্প্রিং এর ক্ষেত্রে। তো স্প্রিং এর ব্যাপারগুলো কিন্তু আমরা পরের দিন অর্থাৎ 10th ক্লাসে আলোচনা করব, কারণ সেখানে স্থিতিস্থাপকতাটা নিয়ে আমরা পড়ব। তো এখন একটু জেনে রাখো, যেহেতু স্প্রিং এর ক্ষেত্রে শক্তি একটা বের করি, শক্তি হচ্ছে হাফ kx স্কয়ার, আর স্প্রিং এর ক্ষেত্রে এটা তোমরা সবাই জানো F = kx হয়, অর্থাৎ একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা যত বাইরের থেকে বেশি বল প্রয়োগ করব, F যত বাড়াবো তত স্প্রিংটার দৈর্ঘ্য অর্থাৎ এক্সটা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা বলতে পারি F সমানুপাতিক x ফর F সমান kx, যেখানে k টাকে স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়, এবং এই প্রসারিত করার ফলে স্প্রিং এর যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয় তার রাশি বলা হয় হাফ kx স্কয়ার। এবার দেখো কোনো একটা ক্ষেত্রে যদি আমরা পরীক্ষায় দেখি যে সরণের সঙ্গে তোমার প্রযুক্ত বলের লেখচিত্র দেওয়া আছে এবং আমাদের কৃতকার্য বের করতে দিয়েছে, তাহলে বলটা যদি একটা ফিক্সড বল হয় অর্থাৎ স্থির মানের যদি বল প্রযুক্ত হয়, তাহলে এই ভিতরের যে লেখচিত্রের ক্ষেত্রফল সেটাই আমার উত্তর হয়ে যাবে কৃতকার্য। কিন্তু যদি বলটা সরণের সঙ্গে পরিবর্তনশীল হয়, আমরা একটা এমসিকিউ আলোচনা করেছি পরের দিকে, তো সেক্ষেত্রে দেখবে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, এখানে কিন্তু ভ্যারি করছে কোর্সটা তোমার সরণের সঙ্গে সঙ্গে। তাহলে পরিবর্তনশীল বল সরণের যদি লেখচিত্র থাকে, তাহলে আমরা কৃতকার্য বের করতে চাইলে ইন্টিগ্রেশন f.dx করতে হয়, তাই তো। এরপরে যেহেতু আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের সঙ্গে মহাকর্ষটা করছি, তো মহাকর্ষের বেসিক জায়গাগুলো একটু দেখে নিই, তারপরে আমরা প্রবলেমের মধ্যে চলে যাব। তাহলে মহাকর্ষের ক্ষেত্রে সবাই জানো শুরুতেই আমাদের যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 8 থেকে, নিউটনের মহাকর্ষ বল F সমান g × m1 × r², এবং সেখানে g এর মান, তাদের মাত্রা, এইগুলো একটু সবাই দেখে রাখবে। এবার চলে আসি মহাকর্ষ ক্ষেত্র বলে, সিলেবাসে দেখবে আছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলে এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলে। তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যেটা, সেটা হচ্ছে একক ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল কাজ করবে। তো এখানে যে কোনো একটা ভরকে এক করে দিলেই দেখবে দুটো ভর মনে করো, একটা ভরকে বলা আছে ক্যাপিটাল এম, এবার তার জন্য আর দূরত্বে যদি আমার একক ভরের একটা বস্তু থাকে অর্থাৎ 1 ভরের একটা যদি বস্তু থাকে, তাহলে যে পরিমাণ বল কাজ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে বসাও কি পরিমাণ বল কাজ করবে, তাহলে F = g, একটা ভর ক্যাপিটাল এম আর একটা একক ভরের বস্তু রেখেছি বাই দূরত্বের স্কয়ার, তার মানে বেসিক্যালি কত আসলো gm/r², তার মানে এটাকে স্মল g বলা হচ্ছে, যেটাকে আমরা বলছি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এবারে মহাকর্ষ বিভব কাকে বলবো না, এই m ভরের বস্তুর জন্য r দূরত্বের কোনো একটা বিন্দুতে মহাকর্ষ বিভব যদি বের করি, তাহলে কত হবে না -gm/r হবে, এবং একক ভরের বদলে অন্য কোনো ভর রাখলে, মনে করো m ভর রাখলাম, তাহলে gmm/r হবে, -gmm/r হবে। ঠিক আছে, এবার এর ডেফিনিশনটা কি রকম না, একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে মনে করো এইখানে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু পি বিন্দু, তো এই পি বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব বের করতে যাচ্ছি। তাহলে ডেফিনেশনটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একটা বস্তুকে এইখানে আনবো, তাহলে ইনফিনিটিভ থেকে এই আর ডিস্টেন্সে একটা একক ভরের বস্তুকে আনবো, তাহলে ভর m = 1,
তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু মহাকর্ষীয় বিভব, এবং সেটা কত বেরোবে না মাইনাস gmm/r। তাহলে একক ভরকে আনতে গেলে মাইনাস gmm/r, তাহলে যদি 1 না বলে m ভরের বস্তুকে আনি তাহলে কত হবে ইনটু m হয়ে যাবে। তার মানে তখন আমরা বলতে পারবো মাইনাস gmm/r। তাহলে এইটা হচ্ছে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে ক্যাপিটাল M ভরের বস্তুর জন্য যদি r দূরত্বে কোনো বস্তু স্থিতি শক্তি বের করি তাহলে কত হবে মাইনাস gm/r, কারণ এই মাইনাস gm/r টা এসছে v থেকে অর্থাৎ মহাকর্ষীয় বিভব থেকে, আর m ভরের জন্য ইনটু m গুণ হয়েছে। এরপরে চলে আসো দুটো ফর্ম, দেখো কখন কোন ফর্মটা কাজে লাগবে। যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোনো একটা জায়গায় অভিকর্ষ ত্বরণের মান, কখন এই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা কাজে লাগাবে না যখন অবশ্যই হাইটটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের থেকে খুব ছোট হবে। আর যদি দেখো অনেকটা উঁচুতে তুলেছে তখন কিন্তু তোমাকে ডিরেক্ট এই ফর্মটা ইউজ করতে হবে, ওই অ্যাপ্রক্সিমেশন ফর্ম কিন্তু ইউজ করতে পারবে না। তো ব্যাপারটা একটু বলি, দেখো যে এইটাকে মনে করো পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার এই পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণকে আমরা জি বলছি। এবার এই পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে মনে করে সাপোজ স্মল এই উচ্চতায় তোলা হয়েছে, এইখানে তোলা হয়েছে, তো এইখানে অভিকর্ষ ত্বরণটাকে আমরা জি ড্যাশ বলছি। এবার যে উচ্চতায় তুলছি কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে, এইখান থেকে, তো সেই উচ্চতাটার ভ্যালুটা দেখতে হবে প্রশ্নে। যদি পৃথিবীর ব্যাসার্ধ আমরা সবাই জানি আর এর ভ্যালু মোটামুটি ভাবে 6400 কিমি হয়, তাহলে এই 6400 কিমির তুলনায় যদি খুব ছোট হয় এইচ, মনে করে সাপোজ আমরা 2 কিমি তুলেছি, তার মানে আমরা বলতে পারি এইচ এর তুলনায় পৃথিবীর ব্যাসার্ধ খুব খুব বড়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মটা ইউজ করতে পারবো, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা ইউজ করতে পারবো। কিন্তু মনে করো সাপোজ 500 মিটার বা 1000 মিটার উপরে তুললাম, তাহলে 6400 তুলনায় কি 1000টা খুব ছোট? কখনোই নয়। তখন কিন্তু আমাকে এই ফর্মটা ইউজ করতে হবে, এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করা যাবে না। একইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় কোনো বিন্দুতে যাই, অর্থাৎ এইখান থেকে ভিতরে ঢুকছি এইচ গভীরতায়, তাহলে এইখানে অভিকর্ষ ত্বরণের মান, তার রাশিমালা হচ্ছে এইটা। এবার সবাই জানো পৃথিবীর আহ্নিক গতি রয়েছে, অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষের চারদিকে ঘোরে, তো এই আহ্নিক গতির জন্য পৃথিবীর ওজনের হ্রাস ঘটে। তো এই ওজন হ্রাসটা নির্ভর করবে কোন অবস্থানে আমরা বিচার করছি তার উপর, অর্থাৎ এই যে ভি ড্যাশ সেটা হচ্ছে থিটা অক্ষাংশে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ। তো থিটা অক্ষাংশে মানে অঙ্ক করার সময় দেখবে এটা পৃথিবী মনে করো সে তার নিজের অক্ষের চারদিকে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। তো এইখানে মনে করো সাপোজ কোনো একটা বিন্দুতে আমরা অভিকর্ষ ত্বরণ বের করছি, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এইটাকে আমরা অক্ষাংশ বলছি, অর্থাৎ থিটা অক্ষাংশে, তো সেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। তো নিরক্ষীয় অঞ্চল আমরা জানি এই অঞ্চলটাকে নিরক্ষীয় অঞ্চল বলে, এখানে হলে থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি, এবং তখন দেখবো জি ড্যাশের যে ভ্যালুটা আসছে জি ড্যাশ সমান জি 1 মাইনাস ওমেগা স্কয়ার বাই আর, কারণ cos 0 এটা 1 হয়ে গেছে। আর মেরু অঞ্চল মানে দেখো থিটাটা বাড়তে বাড়তে 90 ডিগ্রি হলে তবে এটা হচ্ছে নর্থ মেরু, এটা সাউথ। তাহলে এইখানে যখন বস্তুটা নিয়ে যাবো থিটাটা 90 ডিগ্রি, তার মানে এই টার্মটা 0, তাহলে দেখো জি ড্যাশটা জির সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ মেরু অঞ্চলে বস্তুর কোনো ওজন হ্রাস হয় না এবং নিরক্ষীয় অঞ্চলে ওজন হ্রাসটা সর্বাধিক হয়। এরপরে যেটা রয়েছে দেখো, এটা থেকে শুধুমাত্র 9, 10 নয়, 11, 12 এর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সেটা হচ্ছে কোনো একটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে গতি শক্তির রাশিমালা, স্থিতি শক্তির রাশিমালা এবং মোট শক্তির রাশিমালা। তো এগুলো মনে রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে, দেখো আমি যদি গতি শক্তিটাকে +10 ভাবি, তাহলে স্থিতি শক্তি দেখবে ঠিক তার দ্বিগুণ উইথ নেগেটিভ সাইন, তাহলে দেখো -20, এবার যোগ করো -10, তার মানে দেখো গতি শক্তি এবং মোট শক্তি সমান কিন্তু নেগেটিভ সাইন, দেখো gmm/2r gmm/2r, কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন রয়েছে। এবং এই মোট শক্তিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই দেখবে স্থিতি শক্তি চলে আসবে। তো এই নিয়মটা যেমন মনে করো m ভরের পৃথিবী রয়েছে, তাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে একটা ছোট m ভরের কৃত্রিম উপগ্রহ মনে করো সাপোজ ঘুরছে, তো তার ক্ষেত্রে যেমন ভাবে আমরা প্রযোজ্য করতে পারি, একইভাবে দেখবে এই টাইপের অন্য একটা ফর্ম আসবে, কিন্তু এই রিলেশনটাই মেনে চলবে। সেটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘোরে, তার ক্ষেত্রে গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তি এই নিয়ম মেনে চলবে, অর্থাৎ গতিশক্তি যা হবে সেটাই হচ্ছে তোমার
মোট শক্তি, কিন্তু এটা পজিটিভ সাইন, এটা হবে নেগেটিভ সাইন, এবং মোট শক্তি যা হবে তাকে 2 দিয়ে গুণ করে দিলে তুমি স্থিতি শক্তি পাবে। এরপরে দেখো এই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ দুটি এবং প্রদক্ষিণ কাল, এবং কৃত্রিম উপগ্রহটা যদি পৃথিবীর খুব নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, তখন কি হবে? তো খুব নিকটবর্তী মানে এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যে উচ্চতা উঠেছি, সেই এই উচ্চতায় যে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে সেটা খুব নিকটবর্তী, মানে এই পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ওই এইচটা খুব ছোট। তার মানে আমরা আর প্লাস এইচ, এই জায়গাটা নিয়ার ইকুয়াল টু আমরা আর বলে দিতে পারি। তার মানে এইচ টেন্স টু 0 হলে খুব নিকটবর্তী। তাহলে এই সমীকরণে এইচ এর জায়গায় 0 বসাও, তাহলে দেখবে এই সমীকরণটা চলে আসবে। এবং একইভাবে আরেকটা যে সমীকরণ রয়েছে, অর্থাৎ যেটা পর্যায়কালের যে সমীকরণটা রয়েছে, অর্থাৎ এই যে এই সমীকরণটা যেটা রয়েছে, এই যে এই সমীকরণটা যেটা রয়েছে পর্যায়কালের যে সমীকরণটা রয়েছে, সেখানে তুমি এইচ এর জায়গায় 0 বসাও, তাহলে এই পর্যায়কালের সমীকরণ চলে আসবে। তো অনেক সময় এমসিকিউ কোশ্চেন বা অঙ্কের ক্ষেত্রে খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এই ফর্মগুলো আমাদের ইউজ করতে হয়। এবার এই ফর্মগুলো কোথা থেকে এসছে সেটা পরে একটা অঙ্ক আছে যেটা এসএসসি পরীক্ষায় এসেছিল, আমি আলোচনা করবো, তাই এখানে আর বলছি না। শুধু এইটুকু জেনে রাখো, মনে করো এম ভরের পৃথিবী, এম ভরের কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এখানে মূল যেটা হয়, এ মনে করো সাপোজ ভি গতিবেগে ঘুরছে, তাহলে এ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি গতিবেগে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বলের দরকার, সেটা কত? এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই অভিকেন্দ্র বলের যোগান দেবে এই দুটোর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল চলছে, অর্থাৎ সেটা কত? জি ইন্টু এম1 ইন্টু এম1 ইন্টু মানে এম ইন্টু এম বাই দূরত্ব স্কয়ার আর স্কয়ার। তো এখানে যেহেতু এই ফর্মটা আলোচনা করলাম, এটাই দেখবে এসএসসি পরীক্ষায় একবার এসেছিল। তার মানে দেখো এম এম কেটে গেল, আর একটা কাটলো, তাহলে বেসিক্যালি দেখো ভি যে রাশিমালা আসলো √ওভার জি এম বাই আর। তো এখানে কোথাও কিন্তু দেখো কৃত্রিম উপগ্রহের গতিবেগটা, কৃত্রিম উপগ্রহের ভর এম এর উপর কিন্তু নির্ভরশীল না। তো এটাই দেখাতে বলেছিল, বা একটা প্রশ্নবোধে ছিল যে দুটো কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে, একটা এম একটা 4m, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? তার মানে গতিবেগ কিন্তু ভরের উপর নির্ভরশীল নয়, দুটোর গতিবেগ কিন্তু একই হবে যদি একই উচ্চতায় থেকে থাকে। তাহলে বেগটা নির্ভর করছে শুধুমাত্র কার চারদিকে ঘুরছে, যেমন পৃথিবীর চারদিকে ঘুরছে, তাহলে পৃথিবীর ভরের উপর যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক, আর আর অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ওই কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তাহলে একই দূরত্ব থেকে বিভিন্ন ভরের যদি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহলে প্রত্যেকের কিন্তু প্রদক্ষিণ দ্রুতিটা কিন্তু সমান হবে, এটা যেন মনে থাকে। এবং সবসময় এইগুলোর ক্ষেত্রে, এই রাশিমালাগুলো বের করার ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, এই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল। তার মানে বেসিক্যালি অভিকেন্দ্র বলটা যোগান দেবে, অভিকেন্দ্র বল যেটা অভিকেন্দ্র বল, তার যোগান দেবে কি? মহাকর্ষীয় আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল, আকর্ষণ বল। ঠিক আছে, এবার আমরা চলে আসি মুক্তিবেগের রাশিমালা। তো এই মুক্তিবেগের রাশিমালা থেকেও কিন্তু এসএসসি পরীক্ষায় অন্যান্য বছর প্রচুর প্রশ্ন দিয়েছে। তো মুক্তিবেগের এই রাশিমালাটার উপরের রাশিমালাটাও কিন্তু ফাইনাল পরীক্ষায় কাজে লাগে অঙ্ক করার ক্ষেত্রে। তো আমরা সবসময় এই রাশিমালাটা মনে রাখি √2gr, কিন্তু তার আগের ফর্মটা অনেক সময় কাজে লাগে। বললো দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত এত, ভরের অনুপাত কত, তাহলে মুক্তিবেগের অনুপাত কত হবে। তাহলে এই ফর্মটা থেকেই কিন্তু এই জায়গাটা এসছে, জাস্ট রিপ্লেস করেছি। আমরা জানি স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, তার মানে জিএম সমান জি আর স্কয়ার, ওটা বসিয়ে দিলে একটা আর কেটে যাচ্ছে নিচেরটা, তাহলে √2gr আসছে, তাই না? এবার মোটামুটি থিওরি হলো। এবার দেখো আমরা প্রশ্ন উত্তরের জায়গায় যাচ্ছি, বিভিন্ন ধরনের প্রবলেম। তো প্রথম প্রবলেমটা দেখো, খুব ভালো একটা প্রবলেম। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় দেয়। কি বলেছে একটু খেয়াল করি না, এম ভরের একটা বস্তু এবং 4m ভরের একটা বস্তু আছে, দুটি বস্তু পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে। তার মানে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর দূরত্বে রয়েছে। তাহলে বস্তু দুটির সংযোজক রেখার উপর যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0 হয়, সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত? তাহলে আমরা ভাবছি এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0 মানে
এই বস্তু এখানে যদি একটা একক ভরের বস্তু রাখি, এ একে বল দ্বারা আকর্ষণ করছে, সেই বলটা মনে করে F1, এ একে এইদিকে একটা বল দ্বারা আকর্ষণ করছে F2। তো এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই একক ভরের বস্তুটা কোনো দিকে কোনো লব্ধি বল অনুভব করবে না, তখনই তার এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে। তাহলে এই দুটো বল কি কি হবে একটু দেখে নিই। তাহলে দেখো এই F1 বলটা যদি বের করি তাহলে Gmm/r², তাহলে Gm মানে স্মল m, এই m মানে 1 আর এই দূরত্বটাকে x ধরেছি তাহলে x² সমান এই দিকে যে বল F2, যেটা F2টা হচ্ছে এইটা দেখো Gm মানে 4m × 1 আর এই যে দূরত্ব তাহলে এটা যদি x হয় টোটালটা যেহেতু r, এটা হবে r - x এর হোল স্কয়ার। তো সেখান থেকে দেখো x এর ভ্যালুটা আমরা বের করে নিই। এবার বলেছে পি বিন্দুতে কি বের করতে বলেছে, মহাকর্ষীয় বিভবের মান। তাহলে মহাকর্ষীয় বিভব হচ্ছে ফর্মুলা কি, v - Gm/r। তাহলে দেখো এইটার জন্য মহাকর্ষীয় বিভব -Gm/r মানে x, আর এটার জন্য মহাকর্ষীয় বিভব -Gm মানে 4m বাই দূরত্ব হচ্ছে r - x। এবার x এর ভ্যালু বসিয়ে দিলাম দুটো জায়গায়, বের করলাম দেখো মাইনাস, এখানে মাইনাসটা নিচে আছে মানে এখানে আছে -Gm/r, তার মানে বেসিক্যালি অপশন সি ইজ কারেক্ট, -Gm/r। ঠিক আছে, এবার নেক্সট আমরা চলে যাই পরের প্রবলেমের ক্ষেত্রে। তো এইখানে কিছুগুলো সূত্র রয়েছে, এগুলো তোমরা একটু নিজেরা দেখে নেবে। তো এই পিডিএফ ফাইলটা যাদের দরকার আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সবাই জানো মোটামুটি, 9732797503। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো, সেখানে দেখে নেবে। এইগুলো তোমার কিছু শর্টকাট ফর্ম একটু মনে রাখলে আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক করতে সুবিধা হয়, এগুলো একটু নিজেরা দেখে নেবে। তো এখানেও সেই শর্টকাট ফর্ম রয়েছে, ওটা রয়েছে আগেরটা রয়েছে এর উপরে তোমার কার্যক্ষমতা শক্তির উপরে, এই শর্টকাট গুলো রয়েছে তোমার মহাকর্ষের উপরে। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কটা হচ্ছে, ভাবো যে লেখচিত্রটাতে আমরা বলেছিলাম যে x এর সঙ্গে f এর ভেরিয়েশনটা যদি সরল রৈখিক না হয়, অর্থাৎ এইরকম টাইপের বক্ররৈখিক যেখানে ছিল, তখন আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হয়েছিল এবং আমরা ফর্মুলা লিখেছিলাম w = f.dx। তাহলে এখানে এই ইন্টিগ্রেশন করছে x এর ভ্যালু কত, 0 থেকে 5 পর্যন্ত, তাহলে 0 থেকে 5 মিটার। এবং f টা এই যে ফোর্সটা, এটা দেখো বলে দিয়েছে এ পজিশন ডিপেন্ডেন্ট ফোর্স, অর্থাৎ এই f এর যে ভ্যালুটা সেটা পজিশনের উপর ডিপেন্ড করছে। যাই হোক, কারেন্ট একটু চলে গেছে, তো তোমরা দেখতে থাকো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে এইখানে যে পজিশনের উপর যে ডিপেন্ড করছে তার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করে সলভ করতে হচ্ছে। এবং এই জায়গাটা একটু খেয়াল করো যে w যখন বের করছি ইন্টিগ্রেশন f.dx, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে x এর যে ভ্যালুটা কত থেকে কত, 0 থেকে 5 পর্যন্ত, এবং f এর ভ্যালু বসিয়ে dx করলাম। তো ইন্টিগ্রেশন সলভ করবে জাস্ট, দিলেই বেরিয়ে যাবে, কোনো সমস্যা কিছু হবে না। এবার দেখো আমরা নেক্সট চলে যাই তারপরের অঙ্কের ক্ষেত্রে। নেক্সট অঙ্ক দেখো গ্রাফের উপর অঙ্ক। তাহলে এইখানে তোমাকে কৃতকার্যগুলো কিন্তু বের করতে হবে, কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ। আমি পজিটিভ গুলোকে লাল কালি দ্বারা দেখিয়ে দিচ্ছি। তাহলে এই অংশে দেখো পজিটিভ ওয়ার্ক ডান হয়েছে, এবার দুটোর যোগফল এইটা একটা আর এইটা একটা, এখানে কোনো ওয়ার্ক ডান নেই। এইখানে দেখো নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে, আবার এইখানে দেখো পজিটিভ ওয়ার্ক ডান হয়েছে, আমাকে 5 পর্যন্ত বের করতে বলেছে। আর নেগেটিভটাকে আমি নীল কালার দ্বারা দেখাচ্ছি, দেখো এই যে এই অংশটায় নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে, এই যে এই জায়গায়। ক্লিয়ার? এবার তাহলে দেখো এই অংশে নেগেটিভ ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে দেখো -20, তাহলে f.dx, তাহলে f হচ্ছে -20, x টা হচ্ছে 3 থেকে 4 মানে 1, তার মানে -20 হচ্ছে। এবার পজিটিভ ওয়ার্ক ডানের জায়গাগুলোয় আসি। তাহলে পজিটিভ ওয়ার্ক ডানের প্রথম জায়গা হচ্ছে এই যে এই অংশটা, তাহলে এইখানে 10 × 1 তার মানে +10। তারপরে নেক্সট দেখো এটা হচ্ছে 20 × 1, এই অংশটা সেটা হচ্ছে +20। আর নেক্সট এই যে এই অংশটা সেটাও 10 × 1 তার মানে +10। তাহলে টোটাল আলটিমেটলি দেখো 20 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু প্রচুর এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে 9, 10 এর এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে যাই
এইটা এটাও বলেছিলাম দেখো যখন আমরা কৃতকার্য বের করি w ইকুয়াল টু f ডট s করে বের করি, তাই না? তো এখানে s ভেক্টরটাকে ফরমেশন করে নিতে হবে, কি করে ফর্ম করব, লাস্ট মাইনাস ফার্স্ট। তাহলে এই পজিশন থেকে গেছে এই পজিশনে, তাহলে লাস্ট মাইনাস ফার্স্ট, তার মানে দেখো এখানে x এর স্থানাঙ্ক লাস্টে 1 ফার্স্টে 0, তাহলে 1 মাইনাস 0 i ক্যাপ প্লাস y স্থানাঙ্ক দেখো 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 j ক্যাপ প্লাস z এর স্থানাঙ্ক দেখো 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 k ক্যাপ। তাহলে আলটিমেটলি s যে ভেক্টরটা ফরমেশন হলো দেখো i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস দেখো k ক্যাপ, তাহলে এইটা s এর জায়গায় বসিয়েছি। আর f টা হচ্ছে এই দুটো বলের লব্ধি বল, তাহলে টোটাল ফোর্স F ইকুয়াল টু F1 প্লাস F2, তাহলে দুটো ভেক্টরকে জাস্ট যোগ করে দাও, তাহলে i প্লাস 2i, তার মানে কত হলো 3i ক্যাপ। নেক্সট হচ্ছে মাইনাস 2j ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে প্লাস j ক্যাপ। নেক্সট হচ্ছে 2k ক্যাপ মাইনাস k ক্যাপ, তাহলে প্লাস k ক্যাপ। এবার দুটো ডট গুণ করো, দিলে বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে আমরা যাই। অঙ্ক না, এটা হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্সের মধ্যে যে ডিফারেন্স গুলো আমি সেখানে আলোচনা করছিলাম সেগুলোই রয়েছে। দেখো দেখো ওয়ার্ক ডান ডিপেন্ডস আপন পথ, নন কনজারভেটিভ পথের উপর নির্ভর করে, অর্থাৎ পথের উপর নির্ভরশীল, আর এটা ডাজ নট ডিপেন্ড, পথের উপর নির্ভর করে না। তারপরে এখানে দেখো টোটাল যখন রাউন্ড আমরা ঘুরে আসবো কৃতকার্য 0 হবে, কিন্তু এখানে কৃতকার্য 0 হবে না। এখানে উদাহরণ রয়েছে সেন্ট্রাল ফোর্স, স্প্রিং ফোর্স, কনজারভেটিভ ফোর্স, এগুলো অভিকর্ষ বল। আর এটা হচ্ছে যেমন ফ্রিকশন, তারপর ভিসকাস ফোর্স, এগুলো হচ্ছে সব নন কনজারভেটিভ ফোর্স। তারপরে এখানে পুনরুদ্ধার, কার্যের পুনরুদ্ধার করা সম্ভব, কার্যের পুনরুদ্ধার করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো একটু দেখে নেবে এবং নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবারে আমরা চলে আসি এই জায়গাটায়। তো এটার ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু খুবই সোজা অঙ্ক। এইখানে যে কনসেপ্ট হচ্ছে, এইখানে এতটা অংশ ঝুলে ছিল 1/l অংশ, তাহলে পুরো দৈর্ঘ্যটাকে যদি আমরা l ভাবি, তাহলে কত অংশ জুড়ে ছিল, l ইন্টু 1/l, তাহলে l/n অংশ ঝুলে ছিল। তাহলে এই অংশটার যে ভরকেন্দ্র তার মিডিল পয়েন্টে রয়েছে, ওই জন্য দেখো এখানে 2 টার্মটা কিন্তু এসছে, ঠিক আছে? কারণ এই ভরকেন্দ্রটা আলটিমেটলি চেনটাকে তুলে যখন এইখানে নিয়ে আসবো পুরোটাতে, তাহলে এর যে শিফট সেটাই ভরকেন্দ্রের শিফটটা বের করতে হবে। তাহলে যদিও ঝুলে আছে l/n অংশ, কিন্তু এইটার ভরকেন্দ্রের মিডিল পয়েন্টে রয়েছে, তাহলে কোথায় রয়েছে, l/2n এ রয়েছে, সেটাই উপরে চলে আসবে। তাহলে mg ইন্টু h এর জায়গায় l/2n। এবার m যেটা, এই ভরটা কি করে বের করতে পারবো না, ঐকিক নিয়ম করছি। দেখো আমার পুরো l লেন্থে ভর হচ্ছে ক্যাপিটাল M ধরলাম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, m/l। তাহলে আমার এখানে যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কত না l/n দৈর্ঘ্য নিচের দিকে ঝুলছিল, তাহলে তার ভর কত হবে, l/n দৈর্ঘ্য যেহেতু ঝুলছিল, তাহলে m/l ইন্টু l/n। তাহলে এই অংশটা দেখো m/l ইন্টু l/n, g আর h এরকম করে বের করে নিলাম। আর যখন উপরে চলে আসলো তখন স্থিতিশক্তি 0 ধরলাম, তাহলে নিচের দিকটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি um মাইনাস ui মানে এই টার্মটা চলে আসবে। এখানেও একইভাবে এই দ্বন্দ্বটা শুয়ে ছিল, তো এটাকে আমরা রডটাকে দাঁড় করালাম, কি পরিমাণ কার্য করতে হলো। তাহলে এরও যে টোটাল লেন্থের মিডিল জায়গায় হচ্ছে তার ভরকেন্দ্র রয়েছে, তাহলে ভরকেন্দ্রের শিফটটা ভাবতে হবে। তাহলে এখানে h মানে l নয়, h মানে ভরকেন্দ্র মিডিল পয়েন্টে রয়েছে, তাহলে l/2 হচ্ছে h। তাহলে দেখো mg ইন্টু h, তার মানে mg ইন্টু h মানে হচ্ছে l/2, তাহলে mg ইন্টু l/2, ঠিক আছে? এবার নেক্সট, আচ্ছা এই সিস্টেম গুলো একটু দেখে রাখবে, এগুলো কিন্তু অনেক জায়গায় অঙ্ক করতে কাজে লাগবে। এখানে কি বলেছে দেখো একটু বলে দিই। তো এখানে বলেছে যে একটা বস্তুকে এইখানে স্প্রিং এর তলের আবার এই উচ্চতা থেকে m ধরনের বস্তুটাকে ছাড়া হয়েছে, দিতে এই বস্তুটা পড়ার ফলে স্প্রিংটাকে সংকুচিত করে আরো h নেমে গেছে। তাহলে টোটাল যে ডিসপ্লেসমেন্টটা সেটা যদি আমরা এখানে ভাবি, তাহলে সেটা কিন্তু h প্লাস x, এই হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা বলতে পারি mg h প্লাস x, সেটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি।
হাফ কে এক্স স্কয়ার, তাহলে এই ফর্মটা বলতে পারি। সেকেন্ডটার ক্ষেত্রে কি বলেছে দেখো, এখানে বস্তুটা ভি গতিবেগে যাচ্ছে, তার মানে তার শক্তি কত, গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে স্প্রিংটাকে মেরে এক্স মনে করো সেটাকে সংকুচিত করলো, সেটা হাফ কে এক্স স্কয়ারে কনভার্ট হলো। এইখানে মনে করো বস্তুটা এইখান থেকে গড়িয়ে আসলো, এইখানে মেরে স্প্রিংটাকে সংকুচিত করলো, তাহলে এইখানে বস্তুটাতে স্থিতি শক্তি ছিল কত, এম জি এইচ হবে স্থিতি শক্তি, সেটা হাফ কে এক্স স্কয়ারে কনভার্ট হবে। একইভাবে তারপরেরটা দেখো, একটা এম ভরের বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার ফলে সেই এক্স দূরত্ব শিফট করেছে, নিচের দিকে নেমেছে, তার মানে আমরা এখানে নিচের দিকে যে বল কাজ করছে ফোর্স যেটা, সেটাকে আমরা বলতে পারি এমজি, আর আমরা জানি এফ সমান কে এক্স, তার মানে বেসিক্যালি এমজি সমান কে এক্স, তাহলে এক্স সমান এমজি বাই কে। ঠিক আছে, এবার এইগুলো তো লেখচিত্রের ভিতরের ক্ষেত্রফলটা হচ্ছে কৃতকার্যকে প্রকাশ করে, এগুলো আমরা জানি, তো এগুলো একটু নিজেরা দেখে নেবে। এরপরে চলে যাই এই অঙ্কটা, এই অঙ্কটাতে কি বলেছে না, একটা কনস্ট্যান্ট পাওয়ার অ্যাপ্লাই করা হচ্ছে, তার ফলে বস্তুটা এক্স অক্ষ বরাবর অরিজিন থেকে মুভ করছে। এবার বলেছে যে ভেলোসিটির সঙ্গে টাইমের কি রিলেশন হবে, তারপরে বলেছে ডিস্টেন্সের সঙ্গে টাইমের কি রিলেশন হবে, আর ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্সের কি রিলেশন হবে। এইগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ হিসেবে প্রচুর দেয়, তো এইগুলো কিভাবে করেছে একটু দেখে নাও, কিন্তু এইগুলো একটু মনেও রেখে দিতে হবে, পরীক্ষায় বের করতে হয় কিন্তু মনেও রেখে দিতে হবে। তো আমরা প্রথমে বলতে পারি যে পাওয়ার পি সমান, আমরা কি দেখলাম আজকে শুরুতেই, এফ ইন্টু ভি। এবার এফ মানে বল, মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ যদি এ ধরি এম ইন্টু এ ইন্টু ভি। এবার এ কে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি, তাহলে এম ডিভি বাই ডিটি ইন্টু ভি, এই ফর্মে লিখতে পারি। তার মানে আমাদের কি আসলো না, পি সমান এম ডিভি বাই ডিটি ইন্টু ভি। এবারে দেখো একটু আমরা সাজিয়ে নিচ্ছি, এমটা নিচে নিয়ে যাই, তাহলে পি বাই এম, ডিটি এদিকে নিয়ে যাই, তাহলে পি বাই এম ডিটি, ওদিকে কে থেকে গেল, ভি ডিভি। এবার ইন্টিগ্রেশন করো, টাইম 0 টু টি, ভিটাও 0 থেকে ভি হয়েছে, তাহলেই দেখো এখানে ভির সঙ্গে টি রিলেশন পেয়ে গেলাম। একইভাবে এই যে টার্মটা বেরিয়েছিল ভি সমান রুট ওভার 2p m ইন্টু টি, সেটা থেকে ভি কে আমরা বলতে পারি ডিএক্স বাই ডিটি, সরণ বাই সময়, এবং সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা এক্স এর সঙ্গে টি রিলেশন পেয়ে যেতে পারি। এবার একে পেয়েছি দেখো ভির সঙ্গে টি রিলেশন, দুয়ে পেলাম দেখো এক্স এর সঙ্গে টি রিলেশন, তার মানে এই দুটোকে কম্বাইন করলে আমরা এক্স এর সঙ্গে ভি রিলেশনও পেয়ে যাব। তো তোমরা একটু বসে দেখে নেবে, ঠিক আছে। এবারে নেক্সট আমরা যাই তারপরের অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো একটা বোঝালে আরেকটা নিজেরা করে নিতে পারবে। আমি সাপোজ যে কোনো একটা অঙ্ক বোঝাচ্ছি, এই অঙ্কটা বোঝাচ্ছি দেখো, তাহলে বলেছে a body of mass m kg starts falling from a distance 2r above the earth surface। তাহলে একটা আর্থ সারফেসের 2r দূরত্ব থেকে একটা বডিকে ফেলা হচ্ছে, তাহলে অলরেডি সেন্টার থেকে যদি দূরত্ব ভাবি, তাহলে সেন্টার থেকে আর্থ সারফেসের দূরত্ব হচ্ছে r, আর আর্থ সারফেস থেকে বডির দূরত্ব যেটাকে আমরা h বলছি সেটা হচ্ছে 2r। তাহলে টোটাল যে ডিস্টেন্স, যেখানে বডিটা যেখান থেকে ফেলা হচ্ছে, এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত হবে, বেসিক্যালি 3r হচ্ছে ডিস্টেন্স। তাহলে এইখানে যখন ছাড়া হচ্ছে তখন তার গতি শক্তি প্রথমে কত ছিল, 0 ছিল, আর স্থিতি শক্তি কত, মাইনাস জিএমএম বাই আর, তাহলে জিএমএম আর মানে 3r। এবার যখন পড়ছে তখন এইখানে তার গতি শক্তিটা কত হবে না, কোন দূরত্বে বলেছে দেখো, বলেছে এট এ ডিস্টেন্স আর অ্যাবাভ দ্য আর্থ সারফেস। ঠিক আছে, তাহলে অন্য কালি দিয়ে একটা দেখাচ্ছি, দেখো যখন আর দূরত্বে আছে, আর দূরত্ব মানে সাপোজ এইখানে রয়েছে আর্থ সারফেস থেকে, তার মানে সেন্টার থেকে যে দূরত্বে রয়েছে সেটা হচ্ছে 2r। তাহলে এইখানে যখন রয়েছে তখন গতিশক্তি ভাবছি ই কে কাইনেটিক এনার্জি, আর স্থিতিশক্তি মাইনাস জিএম বাই আর মানে 2r দিয়ে এইখান থেকে দেখো কাইনেটিক এনার্জির ফর্মটা আমরা বের করেছি। তার মানে যে কোনো অবস্থানে হচ্ছে দুটো শক্তির যোগফলটা ধ্রুবক হবে, গতিশক্তি এবং স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তি কি করে পাওয়া যায়, মাইনাস জিএম বাই দূরত্ব, দূরত্বটা হিসেব হবে কিন্তু সবসময় সেন্টার অফ দা আর্থ থেকে এখানে, বা সেন্টার অফ দা আর্থ থেকে এখানে, সবসময় কেন্দ্র থেকে দূরত্বটাকে হিসেব করতে হবে। এবার যে পজিশনে আমরা এখানে বলতে পারতো ভূপৃষ্ঠে টাচ করার সময় বস্তুর গতি বের করতে হবে, তার মানে এই যে ফর্মটা ছিল এটা ঠিক থাকলো, ভূপৃষ্ঠে টাচ করা মানে সেইখানে দূরত্বটা আর, তাহলে তখন তার স্থিতিশক্তি হতো মাইনাস জি এম এম বাই আর প্লাস গতিশক্তি কাইনেটিক এনার্জি যেটা, তাহলে এই টার্মটাকে
এইটার সঙ্গে সমান করে দিলে ভূপৃষ্ঠে টাচ করার সময় কত গতিশক্তি হতো সেটাও বের করা যেত। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আমরা চলে যাই। এটা দেখো কেপলারের থার্ড ল, আমরা কেপলারের ল গুলো একদম লাস্টে দিয়ে দিয়েছি, কারণ যদি 2 নম্বরের প্রশ্ন হয়, পাস কোর্স যেহেতু খুব সোজা কোশ্চেন হয়, তোমরা আগের প্রিভিয়াস ইয়ারের পাস কোর্সের কোশ্চেন যদি কেউ দেখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, পাঠিয়ে দেবো, দেখো খুবই সোজা কোশ্চেন কিন্তু। অতএব পাস কোর্সের ক্ষেত্রে কেপলারের ল কিন্তু লিখতে দিতে পারে, তাই লাস্টে আমি দিয়ে দিয়েছি। তো কেপলারের থার্ড লতে দেখবে প্রদক্ষিণ কালের বর্গ টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। তো এখানে প্রথমে বলেছিল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেছে। তাহলে আগে যদি r1 ছিল, নতুন দূরত্ব আগে যদি r ছিল, নতুন দূরত্ব r1টা হয়ে গেল r/2। তাহলে আদায় প্রদক্ষিণ কাল মানে এমনি নরমাল অবস্থায় প্রদক্ষিণ কাল কত? 365 দিনে 1 বছর। আসলে মনে করে এখানে সূর্য রয়েছে, সান, এবার এইখানে আর্থ রয়েছে মনে করো, তাহলে এর চারদিকে ঘুরছে, তাহলে প্রদক্ষিণ কালের বর্গ মানে এই একবার ঘুরে আসতে যে সময় লাগে এটার বর্গ হচ্ছে এই যে এটার মধ্যে যে দূরত্ব তার কিউবের সঙ্গে সমান, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তার মানে আমরা প্রথমে যদি টি স্কয়ার বলি, পরেরটা টি1 স্কয়ার, প্রথমেরটা আর কিউব, পরেরটা r1 কিউব, তাহলে r1 এর জায়গায় r/2 বসিয়ে দেবো, টির জায়গায় বসিয়ে দেবো 365, দিলে টি1টা যেটা বেরোবে সেটাই হয়ে যাবে নতুন কত দিনে 1 বছর হবে। তো এইখানে করার সময় আসলে এখানে যেহেতু ব্যাসার্ধ হিসাবেই ধরে নিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে দুটো সূত্রকে যা সমান লাগাতে হয়েছে, বলেছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আমরা একদম শুরুতে লিখেছিলাম এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g - 2h/r, আর গভীরতায় অভিকর্ষ ত্বরণ হয় g - h/r, এখানে h না বলে d বলেছে, গভীরতাকে ডেপথ যেহেতু d বলেছে, দিয়ে দুটোকে সমান করে দিলে d টা যদি 2h এর সঙ্গে সমান হয় তাহলে বলেছে h এবং d এর মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণ যা হবে আর d গভীরতায় নামলেও সমান হবে। দুটোকে সমান করে দিলে h এবং d এর মধ্যে সম্পর্ক দেখো d = 2h, অর্থাৎ h উচ্চতায় গেলে যা হবে 2h গভীরতায় নামলে অভিকর্ষ ত্বরণের মান তাই হবে। দেখো পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কি হবে? জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও। আমরা জানি g = gm/R², যেহেতু ভূপৃষ্ঠ বলেছে। আসলে আমরা মহাকর্ষ ক্ষেত্র বাহুল্যতে দেখেছি g = gm/R²। তাহলে ভূপৃষ্ঠ বলা মানে r এর জায়গায় এই দূরত্বটা সবসময় সেন্টার থেকে মাপা হয়, ভূপৃষ্ঠ বলা মানে r বসিয়ে দাও। এবার বলেছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে হঠাৎ করে, তাহলে r/2 হয়ে গেছে, তাহলে নতুন জিটা দেখো 4g, অর্থাৎ মানটা কত হয়ে গেল, আগের যে মান ছিল তার 4 গুণ হয়ে গেল। একদম সোজা প্রশ্ন, এটা অলরেডি আগে আলোচনা করে দিয়েছি, এসএসসি 2002 সালে এসেছিল। দুটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চতুর্দিকে একই উচ্চতায় চলছে, এই যে 8টা, এটা হচ্ছে আসলে উচ্চতা, তোমাদের আগেই এটা আলোচনা করে দিয়েছি তাই না? এটা m ভর, ক্যাপিটাল M ভর পৃথিবীর, এখানে কৃত্রিম উপগ্রহটার ভর m, তো সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমরা জানি প্রয়োজনীয় অভিকেন্দ্র বল mv²/r সমান মহাকর্ষীয় বল gmv/r², এটা দরকার। দিয়ে ওখান থেকে বের করলে দেখো ছোট m এর উপর কিন্তু নির্ভর করছে না, অর্থাৎ ক্যাপিটাল স্মল m এবং 2m দুজনের ক্ষেত্রেই কিন্তু গতিবেগটা কি হবে, অভিন্ন হবে। তার মানে দেখো এসএসসি তে একদম সোজা প্রশ্ন থাকে, শুধু একটু প্র্যাকটিস করতে হবে ভালো করে। এটা করে নেবে, জাস্ট বসাবে, হয়ে যাবে একদম সোজা। v = u + at, ওটাকে বসিয়ে কৃত কার্য সমান ½ mv², যে গতি শক্তিটা সেটাই তার কৃত কার্য। হ্যাঁ, এটা 2005 সালের এসএসসি কোশ্চেন, একদম সোজা। বলেছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের 1/6, তাহলে চন্দ্রপৃষ্ঠে যদি gm বলি তাহলে 16 × g8 জানি 9.81, তাহলে চাঁদেরটা পেয়ে গেল জিটা। এবার মুক্তিবেগ √2gr বসিয়ে দেবো, চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বেরিয়ে যাবে মুক্তিবেগের মান। একইভাবে পরের যে অঙ্কটা দেখো, সেটাও এসএসসি 2008 এসেছিল। বলেছে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের সর্বনিম্ন বেগ কত হলে ওটা পৃথিবীতে আছড়ে পড়বে না। তাহলে এখানেও সবসময় সমান করতে হবে দুটো জিনিসকে, একটা হচ্ছে অভিকেন্দ্র বল mv²/r,
সমান GMM বাই R স্কয়ার। তা মিনিমাম কত গতিবেগ দরকার, তাই ভি মিনিমাম বলেছি। দিয়ে এটাকে সলভ করো, সলভ করলে কি আসছে দেখো। তাহলে এটাকে যদি সলভ করি আমরা, তাহলে ভিএম এর ভ্যালু আসছে √GR। জির ভ্যালু জানি 9.8, আর পৃথিবীর ব্যাসার্ধ বসিয়ে দাও, দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠের চারদিকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের সর্বনিম্ন বেগ এত হলে সেটা পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়বে। তো এইখানে বেসিক্যালি দেখবে আর এর যে ভ্যালুটা স্মল আর, সেটা ক্যাপিটাল আর এর সঙ্গে সমান বসিয়েছে, যেটা তোমাদের বলেছিলাম যে ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী যদি হয় সেক্ষেত্রে এইটা আমরা লাগাতে পারি যে স্মল আরটা নিয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ h টেন্ডস টু 0, যেটা আগে বলেছিলাম। তো এটা মেইনলি পিজি পরীক্ষার ক্ষেত্রে লাগে, যে কোনো একটা গোলক, ফাঁপা গোলক, নিরেট গোলক, ফলীয় গোলক, এদের জন্য যে মহাকর্ষ বিভব এবং ইন্টেন্সিটি, তীব্রতা মানে হচ্ছে ইন্টেন্সিটি, আর বিভব মানে হচ্ছে তোমার তোমার ইয়েটা ভিটা, যেটা আমরা বের করি পোটেনশিয়ালটা। তাহলে এই দুটোর মানগুলো কিরকম হয়, কোথায় রাখলে কি হয়, এটা তোমাদের দিলাম। যদি ইনকেস এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে এগুলো দিয়ে দেয় যে ভিতরে কত হবে, তীব্রতা 0 কিন্তু বিভব সর্বত্র সমান, এই ব্যাপারগুলো যদি দিয়ে দেয় তার জন্য দিলাম, একটু দেখে রাখো। কিন্তু এটা মেইনলি পিজি পরীক্ষার ক্ষেত্রে দরকার হয়, পাশের ক্ষেত্রে এরকম দেয় না। পাশের কোশ্চেন তো দেখলে কত সোজা। লাস্ট আমরা কেপলারের যে তিনটে সূত্র, যদি 2 নম্বরের ইনকেস কোশ্চেন হয় তাহলে কেপলারের সূত্রগুলো দিতে পারে, সেগুলো তোমরা সবাই আগে পড়েছো, আরেকবার পড়ে নেবে। যে সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, তারপরে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে। তোমরা জানো যে উপবৃত্তাকার যে কক্ষপথ, সেখানে যখন অপসূর অবস্থানে থাকে পৃথিবী, তখন এইখানে মনে করো খুব ধীরে চলে, অর্থাৎ মনে করো এইখানে একটা সময় এতটা অতিক্রম করবে। তো দূরত্বটা যখন কম হয় তখন অনেক বেশি অতিক্রম করবে, যাতে দুটোর ক্ষেত্রফল সমান হয়, অর্থাৎ সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল উৎপন্ন করবে। তাহলে যে সময়ে এইখান থেকে এইখানে গেছে, সেই সময় দেখো এইখান থেকে এত দূর চলে গেল, কারণ এখানে উচ্চতাটা কমে গেছে। ত্রিভুজ ভাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ একই ক্ষেত্রফল উৎপন্ন করবে দুটোর ক্ষেত্রে। আর থার্ড দিয়ে তো একটা অঙ্ক করলাম, দেখলে টি স্কয়ার সমানুপাতিক আর। ঠিক আছে, তো মোটামুটি আজকে এত দূর পর্যন্ত থাক। এর পরবর্তীকালে অন্য ক্লাসে আমরা আলোচনা করব। আর যারা এই পিডিএফ ফাইলটা পেতে চাও, সেটাতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিয়েছি, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। আর একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, 9732797503। আর মোটামুটি 9-10 এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন অনেক সোজা হয় এবং কাট অফ মার্কস কিন্তু খুব কম ওঠে। তো কেউ যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কোয়ালিফাই করা যায়। ঠিক আছে, তাহলে এতটুকু থাক আজকে।